সবাইকে নমস্কার। গ্লোবাল যে সমস্ত অটোমোবাইল কোম্পানিগুলো আছে তাদের মধ্যে অনেক কোম্পানি এরকম আছে যে ইন্ডিয়াতে অপারেট করছে, আবার বেশিরভাগ কোম্পানি এরকম আছে যে ইন্ডিয়াতে অপারেট করছে না, মানে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারও করছে না, ইন্ডিয়াতে গাড়ি বিক্রিও করছে না। কিন্তু সেই গ্লোবাল কোম্পানি ইন্ডিয়াতে কাজ করুক চাই না করুক, তারা একটা জিনিস তো বিশ্বাস করছে যে ইন্ডিয়ার মার্কেট ক্র্যাক করা মুশকিল, ইন্ডিয়ার কাস্টমারের পালস বোঝা মুশকিল। আর সেইটারই পরিণাম হয়েছে আগে, যেমন ধরুন না ফোর্ড, ফিয়াট, জেনারেল মোটরস, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু ইন্ডিয়াতে একসময় ছিল, কিন্তু মানুষের পালস মানে কাস্টমারের পালস বুঝতে না পেরে আজকে তারা ইন্ডিয়া থেকে এক্সিট করে গেছে। আবার অনেক কোম্পানি এখন আছে এরকম গ্লোবাল কোম্পানি, যেমন ধরুন না সিট্রোয়েন, জিপ, নিশান, রেনো, এই সমস্ত কোম্পানিগুলো মার্কেটে এখনও টিকে আছে, মানে চালিয়ে যাচ্ছে ওরা। কিন্তু তারই মধ্যে কিয়া কোম্পানিকে দেখুন মার্কেটে কীরকম সাস্টেন করছে। আজকের ডেটে যেখানে অন্যান্য গ্লোবাল অটোমোবাইল কোম্পানিগুলো ইন্ডিয়াতে স্ট্রাগল করছে, সেখানে কিয়া প্রথম দিন থেকে মোমেন্টাম ধরে নিয়েছে। 5 বছর হলো এরা এদেশে এসছে 2019 সালে। তো 2019 সালে যখন এরা এসছিল তখন যে মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে এসছিল, সেই মার্কেটিং স্ট্র্যাটেজিকে তো এরা ধরেই রেখেছে এবং বারংবার এরা এদের স্ট্র্যাটেজি কিছুটা চেঞ্জ করেছে যাতে মার্কেটকে আরও বেশি করে ক্যাপচার করা যায়। তো কিভাবে কিয়া এটা করছে আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং লাগতে পারে, যারা অটোমোবাইল নিউজ বা অটোমোবাইল নিয়ে চর্চা করতে ভালোবাসে তাদের ক্ষেত্রে এটা খুব ইন্টারেস্টিং ভিডিও লাগতে পারে। 2019 সালে যখন কিয়া এদেশে এসছিল তখন কি মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়েছিল, আচ্ছা সেটা বলার আগে তার আগে এটা বলে নিই যে আজকের ডেটে কিয়া প্রায় প্রত্যেক মাসে 19,000 থেকে 20,000 গাড়ি সেল করছে। কটা গাড়ি বা আছে ওদের? সনেট আছে, সেলটস আছে, আর ক্যারেন্স আছে। হ্যাঁ, আরেকটা গাড়ি আছে EV6, কিন্তু EV6 এর সেল কত হয়? হার্ডলি 15টা 20টা সেল হয় মাসে, ধর্তব্যের মধ্যে নয়। এবার কিয়ার প্রথম স্ট্র্যাটেজিটা কী ছিল? ওরা দেখলো যে মারুতির প্রচুর পরিমাণে শোরুম আছে, শুধুমাত্র টিয়ার 1 টিয়ার 2 সিটিতে নয়, টিয়ার 3 সিটিতেও আছে। সেম ইজ অ্যাপ্লিকেবল ফর হুন্ডাই। আমি টাটার কথা বলছি না, টাটারও আছে, কিন্তু এখানে বিদেশি কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা। তো এই দুটো কোম্পানির তো প্রচুর পরিমাণে শোরুম আছে, টিয়ার 3 যে সিটিগুলো আছে সেখানেও আছে। তো কিয়া কোম্পানি এটাই টার্গেট করলো। ওরা দেখলো যে শুধু টিয়ার 1 টিয়ার 2 সিটিতে সীমাবদ্ধ থাকলে হবে না, টিয়ার 3 সিটিতেও যেতে হবে, আমাকে মার্কেট ক্যাপচার করতে হবে। কিন্তু ওদের নজরটা ছিল আরবান কাস্টমারদের ওপরেই, রুরাল কাস্টমারকে ওরা অতটা ট্যাপ করার চেষ্টা করেনি ইনিশিয়ালি, এবং সেটাও আজকের ডেটে তাই হয়ে যাচ্ছে। আরবান কাস্টমারকেই মূলত এরা ট্যাপ করার চেষ্টা করে যাচ্ছে। মারুতির তো অনেক শোরুম, প্রায় 3,500-এর বেশি শোরুম আছে গোটা ভারতবর্ষে। হ্যাঁ, তার মধ্যে কিছু এরিনা আছে, কিছু নেক্সা আছে, কিন্তু 3,500-এর বেশি তো আছে। হুন্ডাইও তো কম যায় না, হুন্ডাইয়ের প্রায় 1500-র কাছাকাছি শোরুম আছে গোটা ভারতবর্ষে। সেখানে কিয়ার শোরুম আছে 320টা। 5 বছরের মধ্যে 320খানা শোরুম কিন্তু খুব একটা কম নয়, যথেষ্ট। এবার এই যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা, এটা তো নিজেরা বানায়নি, হুন্ডাই কোম্পানির হেল্প নিয়েছে, কারণ হুন্ডাই হচ্ছে এদের সিস্টার কনসার্ন। হুন্ডাই এদের কানে কানে কিছু একটা বলে দিয়েছে, গুরুমন্ত্র বলে দিয়েছে, আর সেইটাকেই আজকের ডেটে অ্যাপ্লাই করে কিয়া কোম্পানি সফল। সে যাই বলুক না কেন, মাও তো ছেলেকে বলে যে ভালো করে পড়াশুনো কর, তাহলে কনসেপশন ক্লিয়ার হবে, একটু ভালো নাম্বার আনতে পারবি, ফার্স্ট না হতে পারিস, একটু ভালো নাম্বার তো আনতে পারবি, ঠিক আছে, বাবা মার মুখ উজ্জ্বল করবি ভবিষ্যতে, এসব তো বলে। কিন্তু সব ছেলে কি ভালো পড়াশোনা করতে পারে? হুন্ডাই যে জিনিসটা আইডিয়া দিয়ে দিয়েছে কিয়াকে, সেটা তো আর হুন্ডাই অ্যাপ্লাই করবে না, কিয়াকেই অ্যাপ্লাই করতে হবে মার্কেটে। কিয়া সেটা ভালো করে অ্যাপ্লাই করেছে, আর সেই জন্যই আজকের ডেটে সফল। আপনি মনে করে দেখুন না, কিয়া যখন সেলটস গাড়িটা লঞ্চ করেছিল তখন প্রথম দিন বুকিং হয়েছিল 6,000 ইউনিট। 3 দিনের মাথায় 40,000 ইউনিট বুক হয়ে গেছিলো গাড়ি। এক মাস বলবো না, 35 দিনের মাথায় 60,000 ইউনিট বুক হয়েছিল কিয়া সেলটস। 2 মাসের মাথায় প্রায় 85,000 ইউনিট সেলটস গাড়ি বুকিং হয়েছিল। অথচ দেখুন, কিয়া কোম্পানি যখন প্রথম অ্যাডভার্টাইজমেন্টটা করেছিল ইন্ডিয়ার হয়ে, আমার মনে আছে এখন অ্যাডভার্টাইজমেন্টটা, ইনফ্যাক্ট কিয়া যে অ্যাডভার্টাইজমেন্টটা করেছিল সেই অ্যাডভার্টাইজমেন্টটা আমার দেখা সেরা অটোমোবাইল অ্যাডভার্টাইজমেন্ট। দেখিয়েছিল যে একটা পাখি এসে বসলো, একটা টাইগারকে দেখালো, কিছু মেয়ে নাচছে, একটা মিকি মাউসের ছবি আঁকা আছে, পরপর পাতায় ছবি আঁকা রয়েছে, সেই পাতাটা যতই উল্টোচ্ছে মিকি মাউস যেন এগোচ্ছে বা বল নিয়ে খেলছে, এরকম টাইপের, মানে অসাধারণ অ্যাড ছিল। তারপর চারিদিকটা ধোঁয়া হয়ে গেল, ধোঁয়ার মধ্যে থেকে একটা কিয়ার গাড়ি বেরিয়ে এলো। এবার সেটা তো কিয়া সেলটস ছিল না, সেটা ছিল কিয়ার একটা সিদান গাড়ি। বাই দ্য ওয়ে, কিয়ার যে সিদান গাড়িটা ছিল সেটা আমি জানি, আপনাকে বলতেও পারি, কিন্তু আমি বলবো না। আপনারা কমেন্ট করে জানান যে কিয়ার গাড়িটা কী ছিল, ওই সিদান গাড়িটা। গুগল করেই সেই গাড়িটার নাম কমেন্টে লিখে জানাবেন। তো সেই গাড়িটার তো কথাও হয়েছিল যে টেস্ট ড্রাইভ হবে ইন্ডিয়াতে, হ্যাঁ, এবং সেই গাড়িটার টয়োটার যে করোলা গাড়িটা আছে
কিংবা স্কডার যে অক্টাভিয়া গাড়িটা আছে সেই লেভেলের গাড়ি, তো সেই গাড়িটা তো লঞ্চ করলো না, ওরা কিয়া সেলটস লঞ্চ করলো। কিন্তু ওই গাড়িটা লঞ্চ করুক নাই করুক, ওরা অ্যাড কিন্তু দেখিয়েছিল। এবার অ্যাড দেখানোর মানেটা কি? ওই সিদান গাড়িটা দেখিয়ে ওরা কি প্রমাণ করতে চাইলো? ওরা এটাই প্রমাণ করতে চাইলো যে আমরা গ্লোবালি এতটাই ভালো কোম্পানি যে এই রকম টাইপের গাড়ি বানাই, এত বড় বড় সিদান বানাই। অর্থাৎ ওরা মার্কেটকে বুঝিয়ে দিল যে আমরা আসছি ইন্ডিয়াতে, কিন্তু আমরা কি টাইপের গাড়ি বানাই একবার দেখে নাও তোমরা। তারপরে ওরা যখন লঞ্চ করলো তখন কিয়া সেলটস লঞ্চ করলো। এবার যখন কিয়া সেলটস লঞ্চ করলো তখন ওরা কি অ্যাড দিল? এদেশের যে ইউথ জেনারেশন আন্ডার 35 তারা হচ্ছে প্রায় 60 crore। তো এই 60 crore মধ্যে যদি ওরা গাড়িটাকে পজিশনিং করার চেষ্টা করে তাহলে কিছু লোক তো এই গাড়ি কিনবেই। আর তাই জন্যেই ওরা জেনারেশন ওয়াই কিংবা স্টাইলিশ এরকম একটা লোককে দিয়ে, মানে টাইগার শ্রফকে দিয়ে ওরা অ্যাড করিয়েছিল। সেলটস গাড়ি লঞ্চ করেছিল। সেলটস গাড়ি লঞ্চ করার পর কীরকম সেল হয়েছিল আপনারা জানেন। প্রথম 1 বছরে 1 লাখ ইউনিট বিক্রি করেছিল কিয়া কোম্পানি, ঠিক আছে। সেকেন্ড ইয়ারে এরা 2 লাখ ইউনিট গাড়ি বিক্রি করেছিল, মানে 1 লাখ প্রথম বছরে, সেকেন্ড ইয়ারে 2 লাখ গাড়ি বিক্রি করে দিয়েছিল। তাহলে বুঝতে পারছেন যে কিয়া কীরকমভাবে পজিশনিং করেছে মার্কেটকে। সেকেন্ড যে স্ট্র্যাটেজিটা সেটা কীরকম নিয়েছিল দেখুন কিয়া কোম্পানি। ওরা অবজার্ভ করলো যে 2017-18 সালে ইন্ডিয়াতে সাব 4 মিটার এসইউভি বা সাব 4 মিটারের থেকে একটু বড় যে এসইউভিগুলো আছে সেই এসইউভিগুলোর কালচার বেড়ে যাচ্ছে, মানুষ বেশি পরিমাণে কিনছে, সিদান গাড়ির সেল কমছে। আর সেই জন্যই ওরা 2019 সালে যখন ক্রেটা রমরমা ব্যবসা করছে ইন্ডিয়াতে, যখন ডাস্টার কোম্পানি একটা ফুটপ্রিন্ট রেখে দিয়েছে ইন্ডিয়াতে, যখন কিক্স একটা সুন্দরভাবে শুরু করার চেষ্টা করছে, সেই সময় ওরা লঞ্চ করলো সেলটস গাড়ি। অর্থাৎ সেলটস গাড়িটা পজিশন করা হলো সাব 4 মিটারের থেকে বড় একটা এসইউভি টাইপের গাড়ি, যেটা ক্রেটা সেগমেন্টের গাড়ি কিংবা ডাস্টার সেগমেন্টের গাড়ি আর কিক সেগমেন্টের গাড়ি। সেই যে মোমেন্টাম গেন করেছিল সেই মোমেন্টাম কিন্তু আজকেও কন্টিনিউ করে যাচ্ছে কিয়া কোম্পানি। কিয়া কোম্পানির গাড়িগুলোতে কি নেই বলুন তো? পেট্রোল ভেরিয়েন্ট আছে, ডিজেল ভেরিয়েন্ট আছে, এদের গাড়িতে যে ট্রান্সমিশনগুলো আছে, ম্যানুয়াল ট্রান্সমিশন আছে, আইএমটি আছে, সিভিটি আছে, ডিসিটি আছে। তো এত রকম ভেরিয়েন্ট রাখলে, এত রকম ট্রান্সমিশন রাখলে মানুষ যাবে কোথায়? মানুষ পালাবে কোথায়? কিয়াকেই তো জড়িয়ে ধরতে হবে। কিয়া সেলটস গাড়িটা লঞ্চ করার কয়েক বছর বাদে এরা কিয়া সনেট গাড়িটা লঞ্চ করলো, সাব 4 মিটার সেগমেন্টের এসইউভি। আজকের ডেটেও সনেট গাড়ি লোকে যখন অন্য গাড়িগুলো দেখতে যায়, মানে সাব 4 মিটার সেগমেন্টে, তখন তারা কিয়া সনেট গাড়িটাকে একবার না একবার দেখে আসবেই। আর সেই জন্যেই 3টে গাড়ির মধ্যে, মানে সনেট, সেলটস আর ক্যারেন্সের মধ্যে আজকে সনেট সবচেয়ে বেশি সেল করছে। সনেট গাড়িটা যখন লঞ্চ করেছিল তারপর অনেক সাব 4 মিটার এসইউভি সেগমেন্টের গাড়ি লঞ্চ করেছে, কিন্তু তা সত্ত্বেও এই যে সনেট গাড়িটা আছে এর কি সেল পড়েছে? এর সেল কি ডিস্টার্ব হয়েছে? না, কিয়া কোম্পানি ডিস্টার্ব হতে দেয়নি। শুধু সনেট কেন, সেলটস গাড়িকেও ডিস্টার্ব হতে দেয়নি, ক্যারেন্স গাড়িকেও ডিস্টার্ব হতে দেয়নি তার সেলকে। আজকের ডেটে ক্যারেন্স গাড়িকে নিয়ে আপনি যদি একটা আর্টিগা বা XL6 গাড়ির পাশে গিয়ে দাঁড় করান, তাহলে দেখবেন যে ক্যারেন্স গাড়িটা অনেক অ্যাডভান্স দেখতে, অনেক বেশি অ্যাট্রাকটিভ। আপনার মনে হবে যে ক্যারেন্স গাড়িটাই নেওয়া উচিত। কিন্তু মারুতির ওই যে ভালো সার্ভিস সেন্টার, ভালো রিচ, ওই জন্য আপনি হয়তো XL6 গাড়িটাকেই বাঁচবেন। কিন্তু এই ক্যারেন্স গাড়িকেও এরা গ্লোবাল NCAP ক্র্যাশ টেস্ট করিয়েছে, 3 স্টার রেটিং এনেছে। ঠিক আছে, 5 স্টার রেটিং আনতে পারেনি, কিন্তু 3 স্টার রেটিং তো এনেছে, ডিসেন্ট রেটিং। এছাড়া আপনি সেলটস গাড়ি দেখুন, সনেট গাড়ি দেখুন, আজকের ডেটে ওই গাড়িগুলো সেল তো কম হচ্ছিল না, ভালোই হচ্ছিল। কিন্তু কয়েক মাস আগে ওরা ফেসলিফট ভার্সন আনলো। ফেসলিফট ভার্সন আনার পরে একটা রিফ্রেশিং ব্যাপার এলো, একটু সুন্দর হয়ে গেল দেখতে। ভেতরে যে ইন্টেরিয়ার্সগুলো আছে, এক্সটেরিয়ার্স আছে, তাতে কিছু মেজর চেঞ্জেস তো আনেনি, কিন্তু সামান্য টুইক করলো, সামান্য মডিফিকেশান আনলো, আর সেই জন্য সেলটাও বাড়লো। হ্যাঁ, তারপরে হয়তো সেলটা আবার নর্মালাইজ হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে, কিন্তু মার্কেটে তো টিকে থাকতে পারলো। এরকম তো নয় যারা নতুন গাড়ি লঞ্চ করে সেলটাকে ক্যাপচার করতে চাইলো। ওরা যে পজিশনিংটা, মানে সাব 4 মিটার এসইউভি সেগমেন্ট বলুন বা সাব 4 মিটারের থেকে বড় যে এসইউভি সেগমেন্টটা আছে, সেই সেগমেন্টটাকে কিন্তু এরা ক্যাপচার করে রাখলো। ওরা চাইলো না যে ওইটাকে ডিস্টার্ব করতে। অর্থাৎ এদের স্ট্র্যাটেজি খুব ক্লিয়ার যে ওরা কাদেরকে ট্যাপ করবে, কোন কাস্টমারকে গাড়ি বেচবে। আর সেই জন্যই আজকের ডেটে যখন লোকে গ্র্যান্ড ভিটারা গাড়িটা দেখতে যাচ্ছে, ক্রেটা গাড়িটা দেখতে যাচ্ছে বা হাই রাইডার গাড়িটা দেখতে যাচ্ছে, তখন ওরা একবার না একবার সেলটস গাড়িটা দেখছেই। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এই যে সেলটসই বলুন, সনেট বলুন, ক্যারেন্স বলুন, এগুলোর তো 5 স্টার রেটিং নেই। গ্লোবাল NCAP ক্র্যাশ টেস্টে এরা তো 5 স্টার রেটিংই পায়নি, সুতরাং এদের গাড়ি অতটা স্টার্ডি নয় বলতেই পারেন। টাটা, মাহিন্দ্রা এই সমস্ত গাড়িগুলো 5 স্টার রেটিং পেয়েছে। এটা দেশীয় গাড়ি, দেশীয় সেন্টিমেন্টও আছে আমাদের যে টাটা মাহিন্দ্রার গাড়ি কিনবো,
প্লাস এদের গাড়ির মধ্যে ফিচার্সও আছে। কিন্তু আজকের ভিডিওতে তো টাটা মাহিন্দ্রার সাথে কিয়ার তুলনা হচ্ছে না। তো আজকের দিনে যে গ্লোবাল অটোমোবাইল কোম্পানিগুলো ইন্ডিয়াতে ব্যবসা করছে এবং যারা ঢুকছে তাদের ভালো করতে গেলে কি করা উচিত? দেখুন, 2-3টে সিম্পল ফান্ডা আমি বলি। আজকের দিনে যে সমস্ত গ্লোবাল অটোমোবাইল কোম্পানিগুলো আছে, ধরুন, মানে আমি বলছি না যে করতেই হবে, কিন্তু এটা করলে হঠাৎ করে একটা সেল বাড়ার সম্ভাবনা থাকে। ধরুন তারা এরকম করলো যে তাদের যে বেস মডেলটা আছে সেটাই ওরা হ্যালোজেন প্রজেক্টর হেডল্যাম্প লাগিয়ে দিল। মানে মানুষ যখন যাচ্ছে গাড়ি দেখতে তখন দেখছে আরে বাপরে, হ্যালোজেন প্রজেক্টর হেডল্যাম্প লাগানো আছে গাড়িতে। ধরুন তারা কি করলো, গাড়িতে একটা ভেন্টিলেটেড সিট লাগিয়ে দিল, ঠিক আছে, ড্রাইভার সিটটা ভেন্টিলেটেড সিট। তো তখন আমরা যে কাস্টমার আছি, আমরা ইন্ডিয়ান কাস্টমাররা অত আধুনিক নেই যে ওই ক্র্যাশ টেস্ট, অত কিছু সেফটি ফিচার্স আস্তে আস্তে হচ্ছে, কিন্তু এতটাও অ্যাডভান্স নই আমরা বেশি ফিচার্সের ওপর নজর দিই। তো এই ফিচার্সগুলো যখন আপনারা দেবেন না, এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, হ্যালোজেন হেডলাইট বা হ্যালোজেন প্রজেক্টর হেডলাইট, হুইল কভার দিতে আরম্ভ করে দিলেন বেস মডেল থেকে, এবং সেটাও এমন দেখতে করলেন স্টাইলিশ যাতে সেটাকে বাইরে থেকে গেট আপটা অ্যালয় হুইলের মতো লাগে। তো এই সমস্ত জিনিসগুলো, মানে যেগুলো দেখার জিনিস, মানুষ যেটা সাদা চোখে দেখছে, সেই জিনিসগুলোকে যদি গ্লোবাল অটোমোবাইল কোম্পানিগুলো আপগ্রেড করে দেয়, এই সমস্ত যখন দেবেন না, তখন মানুষ এমনি অবাক হয়ে যাবে, আরে বাপরে, বেস মডেলেই এসব আছে, তাহলে না জানি যে টপ মডেলটা আছে তাতে কি না আছে, তাহলে গাড়ির সেল বাড়বে। আজকের ডেটে আপনি কিয়া শোরুমে যান, গিয়ে বলুন যে 15 লাখ টাকা বাজেটের মধ্যে আমি একটা গাড়ি নেবো, কোন গাড়িটা আমার জন্য উপযুক্ত হবে বা কোন গাড়িটা আমার বাজেটের মধ্যে। সেলসম্যানের কাছে বলার মতো প্রচুর কিছু আছে। সেলসম্যান আপনাকে বলবে যে 3টে গাড়িই আছে লাগানো, আপনি যে কোনো একটা গাড়ি নিতে পারেন। এবার আপনাকে বলি যে কিভাবে নিতে পারেন। সেলটসের যে এইচটিকে 1.5 লিটার ম্যানুয়াল ট্রান্সমিশনটা আছে, ওটার প্রাইস হচ্ছে 14.28 লাখ, মানে 15 লাখ টাকার মধ্যে। আবার যে এইচটিকের 1.5 লিটার ডিজেল ইঞ্জিনটা আছে সেলটসের, সেটার দাম হচ্ছে 14.4 লাখ, মানে ওটাও হচ্ছে আপনার 15 লাখ টাকা বাজেটের মধ্যে। ঠিক আছে, আপনার সেলটস চাই না, এমইউভি সেগমেন্টের গাড়ি চাই, ক্যারেন্স গাড়ি। ক্যারেন্সের যে প্রিমিয়াম মডেলটা আছে 1.5 লিটার পেট্রোল, ওটা 15 লাখ টাকা বাজেটের মধ্যে। 1.5 লিটারের যে ডিজেল ইঞ্জিনটা আছে সেটা 15 লাখ টাকা বাজেটের মধ্যে। ঠিক আছে, আপনার গ্যারেজে অত জায়গা নেই, ছোট গ্যারেজ, সনেট গাড়িটা ছাড়া ঢুকবে না, সনেট গাড়িও তো 15 লাখ টাকার মধ্যে আছে। এইচটিএক্স 1 লিটার টার্বো ইঞ্জিনটা পেট্রোলের, ওটাও 15 লাখ টাকা বাজেটের মধ্যে। আবার এইচটিএক্সের 1.5 লিটার ডিজেল ইঞ্জিনটা আছে, সেটাও 15 লাখ টাকা বাজেটের মধ্যে। অর্থাৎ একটা কোম্পানি 3টে গাড়িকে এমনভাবে সাজিয়ে রেখেছে যে আপনি একটা বাজেট নিয়ে যান, সেই বাজেটের মধ্যে আপনাকে অ্যাকোমোডেট করিয়েই দেবে। সুতরাং বুঝতে পারছেন যে কিয়া কীরকমভাবে মার্কেটিং করেছে, কীরকমভাবে স্ট্র্যাটেজি বানিয়েছে, কীরকমভাবে মার্কেট ট্যাপ করেছে, কীরকমভাবে আমাদেরকে ধরে ফেলছে। ওদের কাছে ক্র্যাশ টেস্টের রেটিং অত হাইয়েস্ট নেই তো কি হয়েছে, ওদের কাছে যা ফিচার্স আছে, এবং এই ফিচার্স তো আজ থেকে নয়, 2019 থেকে চলে আসছে, যবে থেকে ইন্ডিয়াতে লঞ্চ করেছিল। সেলটস গাড়িটা যখন লঞ্চ করেছিল, আপনার মনে আছে কিনা জানি না, কানেক্টেড স্ক্রিন ফিচার্স, হ্যাঁ, ওটা একটা অ্যাডভান্স ফিচার, ডিজিটাল মিটার, এই সমস্ত জিনিসগুলো তখন মার্কেট দেখেই নি, ইন্ডিয়ান কাস্টমার রেডিই ছিল না। কিন্তু বাজেট, মানে বাজেটের মধ্যে গাড়ি, অথচ তাতে এত রকম অ্যাডভান্স ফিচার, তো লোক তো কিনবেই, লোক অত দেখবে না যে ক্র্যাশ টেস্ট রেটিং কি হয়েছে না হয়েছে। তো সেই মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে যদি গ্লোবাল কোম্পানিগুলোও অ্যাডপ্ট করে, তাহলে তারাও আজকে নয়, কালকে নয়, পরশু সাইন করতে আরম্ভ করবে। হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু সাইন তো করতে আরম্ভ করবে। যাই হোক, আজকের ভিডিওতে এটুকুনি বলা ছিল যে কিয়া কোম্পানি কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে নিজেদের মোমেন্টামটাকে ধরে রেখেছে, নিজেদের সেলটাকে ক্রমশ বাড়িয়ে যাচ্ছে, কিংবা একটা জায়গায় ধরেও রেখেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর অটোমোবাইল ভিডিও নিয়ে আমি মাঝে মাঝেই করতে থাকি এই চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান তারা হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন,